সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রাণীবিদ্যা বিষয়ের আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন টু জুলজি, যার কোর্স কোড 21301, এই বিষয়টি নিয়ে পড়াচ্ছিলাম। আজকে আমার লেকচারের শিরোনাম হচ্ছে জীবনের উৎপত্তি। তোমাদের সাথে আছি আমি হাফেজা বেগম, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানুষ একটি প্রশ্নের উত্তর খুঁজছে, জীবন কি, হোয়াট ইজ লাইফ। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা এবং দার্শনিক পর্যন্ত জীবনের সুস্পষ্ট কোনো সংজ্ঞা আজ পর্যন্ত দিতে পারেনি। তবে জীবন বৃদ্ধি, বিপাক্রিয়া এবং প্রজননের মাধ্যমে তার অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। জীবনের সংজ্ঞা দিতে গিয়ে এআই অপারেন বলেছেন, জীবন এক বিশেষ ধরনের পদার্থের গতিময় অবস্থা। কার্ন অ্যান্ড কার্ন 1971 সালে বলেছেন, জীবন একটি রাসায়নিক ব্যবস্থা যা চেতনার উপস্থিতিতে ছন্দময় সংশ্লেষণ ঘটায়। এভাবে অনেক বিজ্ঞানী জীবনের সংজ্ঞা দিয়েছেন। তবে জীবন হচ্ছে একটি শক্তি। প্রোটোপ্লাজম নামক এক প্রকার সুসংগঠিত জটিল জৈব বস্তুর বিকশিত শক্তিকেই মূলত জীবন বলে। আমরা জানি যে আমরা জীব দেহ কোষ নিয়ে গঠিত এবং কোষের ভিতরে যে সজীব উপাদানসমূহ রয়েছে তার সমষ্টিকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমই মূলত জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমের কার্যকারিতাই মূলত কোষের কার্যকারিতা। প্রোটোপ্লাজমের কিছু গুণ রয়েছে, যে গুণগুলো জন্য আমরা বুঝতে পারি যে জীবনের অস্তিত্ব আছে এবং এই গুণগুলোর মাধ্যমে জীবনের বহিঃপ্রকাশ ঘটানো হয়। যেমন প্রোটোপ্লাজমের বৃদ্ধি ঘটে, প্রোটোপ্লাজম প্রজনন সম্পন্ন করে, এর অনুভূতি আছে, অর্থাৎ এটি বাহ্যিক উদ্দীপনায় সাড়া প্রদান করে, এর অভিযোজনী শক্তি রয়েছে, এর পরিবৃত্তি রয়েছে এবং অভিব্যক্তি রয়েছে। এগুলি হচ্ছে জীবনের বৈশিষ্ট্য। জীবন কিভাবে, কোথায়, কবে উৎপত্তি হয়েছিল সে সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন। মনে করা হয়ে থাকে যে প্রায় 15 বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে এই যেটাকে বলা হয় মহাবিস্ফোরণ, এর ফলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল এবং প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে সূর্য থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল। যখন এর পৃথিবী সৃষ্টিরও প্রায় 1 বিলিয়ন বছর পরে জীবনের উৎপত্তি হয়। জীবনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। তারই কয়েকটি মতবাদ আমি এখানে তোমাদের সাথে আলোচনা করছি। একটি হচ্ছে চিরন্তন মতবাদ, থিওরি অফ ইটার্নিটি। হ্যালটনের এই মতবাদ অনুসারে যে পৃথিবীতে আগে যা কিছু ছিল এখনও তাই আছে, নতুন কোনো কিছু উৎপন্ন হয়নি। বিশেষ সৃষ্টি মতবাদ বা থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, এটি মূলত একটি ধর্মীয় মতবাদ। এই মতবাদ অনুসারে অতিপ্রাকৃত বা সুপার ন্যাচারাল এক মহা শক্তি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। প্রত্যেক ধর্মের অনুসারীগণ তাদের নিজ নিজ ধর্মগ্রন্থে এই মহাশক্তি সম্পর্কে অবগত আছেন এবং বিভিন্ন ধর্মের লোকেরা বা অনুসারীরা এই মহান সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। বহির্জাগতিক মতবাদ বা থিওরি অফ কসমিক অরিজিন, এই মতবাদ অনুসারে পৃথিবীর বাহিরে, পৃথিবীতে নয় কিন্তু পৃথিবীর বাহিরে মহাবিশ্বে যে কোনো জায়গায় কোনোভাবে জীবনের সঞ্চার হয়েছিল, পরবর্তীতে এটি পৃথিবীতে সঞ্চার হয়েছে, এরকম মনে করা হয়।
স্বতঃস্ফূর্ত মতবাদ বা থিওরি অফ স্পন্টেনিয়াস অরিজিন, এই মতবাদ অনুসারে জড়বস্তু হতে স্বতঃস্ফূর্তভাবে জীবনের সৃষ্টি হয়। জীব হতে জীব সৃষ্টি মতবাদ, থিওরি অফ বায়োজেনেসিস, এটি লুইস পাস্তুর এই মতবাদটি দিয়েছিলেন। তিনি স্বতঃস্ফূর্ত মতবাদটি খণ্ডন করে বলেছিলেন যে জড়বস্তু হতে কখনো জীব সৃষ্টি হতে পারে না, জীব হতেই জীবের সৃষ্টি হয়। অভিব্যক্তি মতবাদ বা থিওরি অফ অর্গানিক এভলিউশন, এই মতবাদটি এখন পর্যন্ত সর্বজন স্বীকৃত একটি মতবাদ। এই মতবাদ অনুসারে জড় অণু হতে জৈব যৌগ সৃষ্টি হয়েছিল, সেই জৈব যৌগ থেকে পরবর্তীতে জীবন সৃষ্টি হয় এবং এই জৈব যৌগের মধ্যে জীবনী শক্তি সঞ্চারিত হয়ে জীবনের সৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে এই সরল জীবন বা আদি জীবনের মধ্যে এভলিউশন বা বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে জটিল সংগঠন বিশিষ্ট উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হয়। সর্বশেষ যে মতবাদটি রয়েছে সেটি হচ্ছে জীবরাসায়নিক মতবাদ বা বায়োকেমিক্যাল থিওরি। এটি এআই অপারিন এই মতবাদটি দিয়েছিলেন। অভিব্যক্তি মতবাদটি সর্বজন স্বীকৃত হলেও জড় বস্তু থেকে কিভাবে জৈব যৌগের উৎপত্তি ঘটেছে সে তার সুস্পষ্ট ব্যাখ্যা সেখানে ছিল না। এআই অপারিন পরবর্তীতে তার জীবরাসায়নিক মতবাদের মাধ্যমে জড় অণু থেকে কিভাবে জৈব যৌগের সৃষ্টি হয় তার একটি প্রাণরাসায়নিক ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। তা আমরা এখন এই জীবরাসায়নিক মতবাদ বা বায়োকেমিক্যাল থিওরি সম্পর্কে জানব। 1924 সালে এআই অপারিন তার অরিজিন অফ লাইফ অন আর্থ গ্রন্থে জীবনের আবির্ভাব সংক্রান্ত প্রাণরাসায়নিক ব্যাখ্যা উপস্থাপন করেন। তার মতে পৃথিবী উৎপত্তির প্রাক্কালে পৃথিবী ছিল একটি জ্বলন্ত পিণ্ড বিশেষ, যা পরে উত্তপ্ত গলিত পদার্থে পরিণত হয়। ধীরে ধীরে ঠান্ডা হয়ে বাইরে গঠিত হয় পুরো আস্তরণ, যার ভিতরে আটকা পড়ে উত্তপ্ত গলিত পদার্থসমূহ। ম্যান্টলে আবদ্ধ এর অভ্যন্তর ভাগ থেকে বিভিন্ন গ্যাসীয় পদার্থ বের হয়ে আচ্ছাদিত করে পৃথিবী, যা আদিম পৃথিবীর বায়ুমণ্ডল। অর্থাৎ তার মত অনুসারে যখন এই সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী ছিল একটি জ্বলন্ত পিণ্ড। পরবর্তীতে প্রায় এটি আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার পরে পৃথিবীর বাহিরের আবরণটি একটি শক্ত একটি আবরণের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় ম্যান্টল, কিন্তু ভিতরে আটকা পড়ে উত্তপ্ত গলিত পদার্থ। এই উত্তপ্ত গলিত পদার্থগুলো বিভিন্ন জায়গা দিয়ে বের হয় এবং বিশেষ করে এর অভ্যন্তর ভাগ থেকে গ্যাসীয় পদার্থ বের হয়ে আসে, হয়ে পৃথিবীর চারিদিকে এভাবে একটি আচ্ছাদন সৃষ্টি করে, যেটি পৃথিবীর বায়ুমণ্ডল। মূলত এই বায়ুমণ্ডল থেকেই জীবের বা জৈব যৌগের উৎপত্তি হয়েছিল, তেমনই একটি ধারণা করা হয়। আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল না? কোনো অক্সিজেন ছিল না, তবে সেখানে হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি গ্যাস ছিল। যদি এরকম একটা অবস্থা হয়ে থাকে যে এর ভিতর গ্যাসীয় পদার্থগুলো ভিতর থেকে বাইরে বের হয়ে আসছে এবং এই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, জলীয় বাষ্প, নাইট্রোজেন ইত্যাদি যৌগগুলো ছিল। পৃথিবী তখন ধীরে ধীরে শীতল হয়ে আসছিল। প্রচুর বৃষ্টিপাত ও বজ্রপাতের ফলে কার্বন ও নাইট্রোজেন ঘটিত পদার্থসমূহ পানিতে জমা হতে থাকে। অগ্ন্যুৎপাতের ফলে বেরিয়ে আসা কার্বাইড পানিতে মিশে থাকা কার্বনের সাথে বিক্রিয়া করে এবং পরে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে সায়ানাইড গঠন করে। সায়ানাইড ও পানির বিক্রিয়ায় তৈরি হয় অ্যামোনিয়া। তার মানে এই সমস্ত যেই যৌগগুলো, অজৈব যৌগগুলো যেগুলো বায়ুমণ্ডলে ছিল, সেগুলো উত্তপ্ত পানিতে বা সাগরের পানিতে মিশে এক ধরনের তরল ঝোল তৈরি করে, যেটাকে বলা হয় হট ডাইলিউট স্যুপ। সেখানে এই নিউট্রিয়েন্টগুলো মিশে এই ধরনের একটি হট ডাইলিউট স্যুপ গঠন করে। সূর্য হতে প্রচণ্ড বেগে আসা কসমিক রশ্মি কণাগুলোর আঘাতে সমুদ্রের পানি, হাইড্রোজেন ও অ্যামোনিয়া মিলিতভাবে সৃষ্টি করে অ্যামাইনো অ্যাসিড। ক্রমান্বয়ে সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয় প্রোটিন। খেয়াল করো তোমরা, প্রোটিন হচ্ছে একটি মাইক্রোমলিকুল
বা জীবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি জৈব অণু। তোমরা জানো যে জীবদেহের প্রায় 95% প্রোটিন দ্বারা গঠিত, এবং আমাদের জীবদেহে আরও কিছু জৈব অণু থাকে, যেমন কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড বা লিপিড, তারপর নিউক্লিক অ্যাসিড। এই জৈব অণুগুলো দ্বারা আমাদের দেহ গঠিত হয়। তাহলে এই জৈব অণু তৈরিটাই হচ্ছে জীবন সৃষ্টির প্রাথমিক ধাপ। তখন এটা কিভাবে তৈরি হয়, যে এই সমস্ত অজৈব যে যৌগগুলো আছে, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এগুলো মিলিত করে সৃষ্টি করে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের গাঠনিক উপাদান। তাহলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, পরবর্তীতে অ্যামাইনো অ্যাসিডগুলো পলিমারাইজেশন ঘটে, অনেক অ্যামাইনো অ্যাসিড পরস্পর মিলিত হয়ে তৈরি হয় প্রোটিন। সংশ্লেষণ ও বিশ্লেষণের মাধ্যমে আরও তৈরি হয় লিপিড, জৈব অ্যাসিড ও নাইট্রোজেন ঘটিত বিভিন্ন ধরনের ক্ষার। তাহলে এখানে কি বলছে, যে এই যে লিপিড আরেকটি জৈব অণু, তারপর জৈব অ্যাসিড এবং নাইট্রোজেন ঘটিত ক্ষার হচ্ছে এখানে পিউরিন এবং পাইরিমিডিন, যেগুলো মূলত নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান। এই জিনিসগুলো, যৌগগুলো তারপর গঠিত হয়। এরপর তৈরি হয় প্রোটিন অণু ও নিউক্লিওটাইড, যা জীবের অন্যতম জৈব রাসায়নিক অণু। কারণ আমরা যদি একদম সরল জীব দেখি, যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া, এরকম যে এদের মধ্যে নিউক্লিওটাইড থাকে এবং প্রোটিন অণু থাকে, এই দুটি জিনিস থাকলেই সে পোষকের আশ্রয়ে একটি জীবের মতো আচরণ করে। সুতরাং জীবের অন্যতম জৈব রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন অণু, নিউক্লিওটাইড, এছাড়াও চর্বি, লিপিড, এই সমস্ত এগুলো তৈরি হয় জীবন সৃষ্টির প্রাক্কালে। যখন ম্যাক্রোমলিকুলগুলো সৃষ্টি হয়, মানে জীব তৈরির বা জীবদেহ গঠনের যে উপাদানগুলো, এগুলো তৈরি হওয়ার পরে কি হয়, পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড প্রভৃতি জৈব অণুর সমন্বয়ে, মানে এই সমস্ত অণুগুলোর মধ্যে আবার আন্তঃক্রিয়া হয় এবং এক প্রকার কলয়েডীয় দেহি পদার্থ বা অণুর সৃষ্টি হয়, যা কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার নামে অভিহিত। এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের মধ্যে কিছুটা জীবনের লক্ষণ বা জীবন সংশ্লিষ্ট কিছু ক্রিয়া বিক্রিয়া দেখা দেয়। এটি হলো কি কলয়েড দেহি। আমরা জানি যে আমাদের প্রোটোপ্লাজম হচ্ছে কলয়েড ধর্মী পদার্থ, অর্থাৎ এই কলয়েড ধর্মী হলো এমন এক ধরনের দ্রবণ যেখানে দ্রবের কণাগুলো ভাসমান অবস্থায় থাকে। আমরা জানি আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু এবং কিছু জৈব অণুগুলো, যেমন প্রোটিন, লিপিড ইত্যাদি ভাসমান অবস্থা থাকে। ঠিক তেমনই একটি অবস্থা বা অণু সৃষ্টি হয়, যেটার নাম হচ্ছে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার। এভাবে সৃষ্ট কোয়াসারভেট ক্রমশ আদি জীবকণা বা প্রোবায়োন্টে পরিণত হয়। কোয়াসারভেটটা আরও ম্যাচিউর হয়ে প্রোবায়োন্ট গঠন করে, যা সরল অকোষীয় ভাইরাসের সৃষ্টি হয় এবং যা থেকে এই কোয়াসারভেট ড্রপলেট বা প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ার থেকে পরবর্তীতে সরল শ্রেণীর ভাইরাস গঠিত হয়। ভৌগোলিক পরিবর্তন, জলবায়ুগত পরিবর্তন ইত্যাদির সাথে সাথে পরিবেশের চাহিদা মেটাতে মিথুজীবিতার প্রক্রিয়ায় এই আদি সরলতম জীবগুলো একে অপরের সাথে মিলিত হয়ে সৃষ্টি করে এককোষী জীব। তার মানে ভাইরাস আগে সৃষ্টি হয়, তারপর সে ভাইরাস থেকে মিথুজীবিতার প্রক্রিয়ায় কি হয়, এককোষী প্রোক্যারিওট জীব মানে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। এই এককোষী জীবও কোটি কোটি বছর ধরে বিবর্তনের ধারায় পরিণতি লাভ করে এবং ধীরে ধীরে বর্তমানকালে উদ্ভিদ ও প্রাণীতে রূপান্তরিত হয়। তার মানে জীব সৃষ্টির যে একটি অবস্থা, সেটা এইভাবে ধীরে ধীরে প্রথমে জৈব অণু, তারপর সেখান থেকে বড় ম্যাক্রোমলিকুলগুলো মিলিত হয়ে সরল কোয়াসারভেট বা প্রোটোবায়োন্টের মতো জীবকণা তৈরি হয় এবং এরপরে এ থেকে সরল অকোষীয় ভাইরাসের সৃষ্টি হয়। এই ভাইরাস থেকে পরবর্তীতে এককোষী জীব এবং এককোষী জীবও কোটি কোটি বছর ধরে বিবর্তনের ধারায় পরিণতি লাভ করে এবং ধীরে ধীরে বর্তমানকালের উদ্ভিদ এবং প্রাণীতে রূপান্তর হয়। তাহলে আমরা এতক্ষণ জীবরাসায়নিক মতবাদটি দেখলাম, যেটি হচ্ছে এআই অপরিনের মতবাদ। এই যে পৃথিবী সৃষ্টির
প্রাককালে বা জীবন সৃষ্টির সময় যে ঘটনাগুলো ঘটে থাকে সেই ঘটনাগুলোকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। এই ঘটনাগুলোকে 4টি পর্যায়ে ভাগ করা যায়। কি লেখা হয়েছে? জীবনের প্রাথমিক বিবর্তনের প্রধান পর্যায়সমূহ। তো সেই প্রধান পর্যায়গুলোকে কি? মলিকুলার পর্যায়, যেখানে জৈব অণুর সৃষ্টি হয়। এবং এই জৈব অণুগুলো কি কি? অ্যামাইনো অ্যাসিড, সুগার, পিউরিন, পাইরিমিডিন। পরবর্তী পর্যায়টি হচ্ছে পলিমেরিক পর্যায়। এখানে সৃষ্ট বস্তুর নাম হচ্ছে স্টার্চ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। এবং এরপরে তৃতীয় ধাপটি হচ্ছে সেমিবায়োটিক পর্যায়। এটাতে কি হয়? পলিমারদের মধ্যে আন্তঃক্রিয়া সৃষ্টি হয় এবং এই আন্তঃক্রিয়ায় কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, প্রোটোবায়ন্ট ইত্যাদি তৈরি হয়। সর্বশেষ পর্যায়টি হচ্ছে সেলুলার পর্যায়, যেখানে এই কোষ উৎপাদন হয় এবং সৃষ্ট বস্তুর নাম হচ্ছে কোষ পর্দা, কোষের অভ্যন্তরীণ গঠন ও ব্যাকটেরিয়া সদৃশ জীবকোষের সৃষ্টি। তার মানে জীবনের প্রাথমিক পর্যায়ে বা জীবনের প্রাথমিক বিবর্তনের সময়ে বা পৃথিবীর জীবন সৃষ্টির প্রাথমিক পর্যায়ে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোকে এই 4টি পর্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, যেখানে প্রথম পর্যায়টি হচ্ছে মলিকুলার পর্যায়। সেখানে মলিকুলগুলো তৈরি হয়, তারপরে সেই মলিকুলগুলোর মধ্যে পলিমারাইজেশন ঘটে ম্যাক্রোমলিকুল তৈরি হয়। ম্যাক্রোমলিকুলগুলো নিজেদের মধ্যে আন্তঃক্রিয়ায় কিছু জীবন সদৃশ্য অণুর তৈরি হয় এবং এই জীবন সদৃশ্য অণুগুলো পরবর্তীতে ম্যাচুরেশন এর মাধ্যমে বা পূর্ণতা প্রাপ্তির মাধ্যমে সেল গঠিত হয় এবং সেলের যে উপাদানগুলো যেমন কোষ পর্দা, কোষের অভ্যন্তরীণ গঠন ও ব্যাকটেরিয়া সদৃশ্য জীবকোষ এগুলো সৃষ্টি হয়ে থাকে। তোমাদের খুব ইম্পর্টেন্ট একটি বড় প্রশ্ন আসতে পারে যে জীবরাসায়নিক মতবাদটি লেখো। AI অপারিনের জীবরাসায়নিক মতবাদটি লিখো। সেক্ষেত্রে AI অপারিনের যে জীবরাসায়নিক মতবাদটি খুব সংক্ষেপে আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা লিখে ফেলবে। আর তোমাদের এখানে একটি কোশ্চেন আসে যে জীবনের প্রাথমিক বিবর্তনের প্রধান পর্যায়গুলো কি কি, সেগুলো লিখো। সেক্ষেত্রে তোমরা এই ধরনের একটি ছক করে এভাবে লিখে দিতে পারো। এখন আমরা প্রত্যেকটি পর্যায়ে, যেমন মলিকুলার পর্যায়ে কি ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা একটু ডিটেলসে এখানে আলোচনা করব, কেননা তোমাদের এই প্রত্যেকটি পর্যায় ভালো করে বুঝতে হবে যে মলিকুলার পর্যায়ের মূল বিষয়বস্তুটাই হচ্ছে যে এখানে মাইক্রোমলিকুল তৈরি হয় এবং এই মাইক্রোমলিকুলগুলো মূলত অজৈব বা অজৈব যৌগ থেকে তৈরি হয়ে থাকে। প্রথমে কি হয়? হাইড্রোকার্বন সৃষ্টি হয়ে থাকে। হাইড্রোকার্বন যখন পৃথিবী অত্যন্ত উত্তপ্ত ছিল এবং এটি যখন আস্তে আস্তে শীতল হতে থাকে তখন কতগুলি সক্রিয় মৌল একত্রিত হয়ে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন সৃষ্টি করে। যেমন এসিটিলিন, ইথিলিন এগুলি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার এই অসম্পৃক্ত এই যে ক্যালসিয়াম কার্বাইডের সাথেও পানি বিক্রিয়া করে এসিটিলিন এবং ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। এর পরবর্তী ধাপে হাইড্রোকার্বনের অক্সি এবং হাইড্রোক্সি ডেরিভেটিভ সৃষ্টি হয়ে থাকে, যে এসিটিলিন জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এসিটালডিহাইড তৈরি করে। এই হাইড্রোকার্বনগুলো উষ্ণ জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করেই মূলত এই হাইড্রোকার্বনের অক্সি এবং হাইড্রোক্সি ডেরিভেটিভ সৃষ্টি হয়। পরবর্তীতে এই ডেরিভেটিভগুলোর কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের ছোট সিকল তৈরি করে। সেগুলো মূলত মনোস্যাকারাইড বা খুবই সিম্পল সুগার বা কার্বোহাইড্রেট, যেমন গ্লুকোজ ও ফ্রুক্টোজ সৃষ্টি হয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে একদম সিম্পল শর্করা বা মনোস্যাকারাইড। তো এই
হাইড্রোকার্বনের অক্সি এবং হাইড্রোক্সি ডেরিভেটিভ থেকে মূলত এই ছোট সিকল সম্পন্ন বা সরল শর্করা তৈরি হয়ে থাকে। পরবর্তীতে অ্যালডিহাইড এবং কিটোনের ঘনীভবন, পলিমারাইজেশন এবং অক্সিডেশনের ফলে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এরপরে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয় এবং পিউরিন এবং পাইরিমিডিন সৃষ্টি হয়ে থাকে। তার মানে যে আমাদের জীবের যে মাইক্রোমলিকুলগুলো আছে, জীবদেহের যে মাইক্রোমলিকুলগুলো আছে, যে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন সৃষ্টি হবে, পিউরিন, পাইরিমিডিন, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং মনোস্যাকারাইড, এই মাইক্রোমলিকুলগুলো মলিকুলার পর্যায়ে তৈরি বা সৃষ্টি হয়। মাইক্রোমলিকুলগুলো যখন সৃষ্টি হয়ে যায় তখন প্রিবায়োটিক সিনথেসিস শুরু হয়, অর্থাৎ জীবন সৃষ্টির প্রি বলতে আদি এবং বায়োটিক বলতে জীবজ। তাহলে জীবন সৃষ্টির ঠিক আগের অবস্থায় কতগুলো সংশ্লেষণ ঘটে। তার মানে এখান থেকেই জীবনের ধাপ শুরু হয়ে যায়। এ সমস্ত আমরা যে আগের স্লাইডে দেখলাম যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, পিউরিন, পাইরিমিডিন বা সরল শর্করা, এই যৌগগুলো বা এই মাইক্রোমলিকুলগুলো সমুদ্রের উত্তপ্ত পানির সাথে মিশে এক ধরনের প্রিবায়োটিক স্যুপ তৈরি করে, যেটাকে হেলডেন ওই প্রিবায়োটিক স্যুপকে হট ডাইলিউট স্যুপ নামে অভিহিত করেছেন। সেখানে জটিল জৈব অণু বা ম্যাক্রোমলিকুল গঠন হয়। তার মানে ওই সমস্ত মাইক্রোমলিকুলগুলো হট ডাইলিউট স্যুপের মধ্যে, এবং এই স্যুপটা ছিল অত্যন্ত তরল, তখন ঘনীভবনের প্রয়োজন হয়, ফলে পলিমারাইজেশন ঘটে। পলিমারাইজেশন হচ্ছে ওই সিম্পল অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে লম্বা সিকল বা বড় অণু গঠন করে, যাকে বলা হয় ম্যাক্রোমলিকুল। তখন কি হয়, অ্যামাইনো অ্যাসিডগুলো একত্রিত হয়ে প্রোটিনয়েড সৃষ্টি করে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল একত্রিত হয়ে পলিমারাইজেশন ঘটে, চর্বি সৃষ্টি হয়। পিউরিন, পাইরিমিডিন সুগারের সাথে এবং ফসফেটের সাথে যুক্ত হয়ে প্রথমে নিউক্লিওটাইড গঠিত হয়, এবং নিউক্লিওটাইডের মধ্যে পলিমারাইজেশন ঘটে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়। নিউক্লিক অ্যাসিড পরবর্তীতে প্রোটিনের সাথে যুক্ত হয়ে নিউক্লিও প্রোটিন সৃষ্টি করে। তো নিউক্লিও প্রোটিন হচ্ছে একটি যৌগ যেটা মূলত ক্রোমোজোম, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি যৌগ। এই টোটাল বিষয়টাকে আমরা একটি ছবির মাধ্যমে দেখাতে পারি যে বায়ুমণ্ডলে যে অজৈব যৌগগুলো ছিল, অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন, মিথেন, এগুলো বৃষ্টিপাতের মাধ্যমে বা নদী থেকে বা সরাসরি সাগরের পানিতে এসে মিশে তোমার কি করে, যে মাইক্রোমলিকুল তৈরি করে, যেমন এই যে সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো তৈরি করে, বা পিউরিন, পাইরিমিডিন, ক্ষার এবং অতিবেগুনি রশ্মিও এর এই মাইক্রোমলিকুলগুলো তৈরিতে প্রভাব ফেলে। পরবর্তীতে কি হয়, অ্যামাইনো অ্যাসিডগুলোর মাধ্যমে পলিমারাইজেশন ঘটে প্রোটিন তৈরি হয়, শর্করার মধ্যে পলিমারাইজেশন ঘটে পলিস্যাকারাইড তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড এবং পলিপেপটাইড থেকে পরে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল লিপিডে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, লিপিড, অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড গঠন করে, যা পরবর্তীতে প্রোটিন গঠিত হয়। শর্করা পলিস্যাকারাইড গঠন করে, পরবর্তীতে জটিল শর্করা তৈরি হয়। এবং নিউক্লিক অ্যাসিড প্রথমে নিউক্লিওটাইড গঠিত হয়, নিউক্লিওটাইডের পলিমারাইজেশনের ফলে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। তাহলে এই নিউক্লিক অ্যাসিড, এই যে ম্যাক্রোমলিকুলগুলো, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড, এনজাইম ইত্যাদি মিলে পরে প্রথম আদিকোষ তৈরি হয়। যখন এই ম্যাক্রোমলিকুলগুলো তৈরি হওয়ার পরবর্তী ধাপ হচ্ছে সেমি বায়োটিক স্টেজ, অর্থাৎ সেমি শব্দের অর্থ অর্ধ, বায়োটিক হলো জীবজ। তার মানে অর্ধ জীবন বা জীবনের কাছাকাছি একটি পর্যায় তৈরি হয়। কি হয়, সরল প্রোটিনের তরল দ্রবণ যে কোনো জটিল সুগারের সাথে মিশ্রিত হয়ে
এক ধরনের অণু তৈরি করে যার নাম হচ্ছে কোয়াসারভেট ড্রপলেট। তার মানে এই যে ম্যাক্রোমলিকুলগুলো গঠিত হলো, সেই ম্যাক্রোমলিকুলগুলো আবার নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া করে, যেমন প্রোটিন সুগারের সাথে মিশ্রিত হয়ে এই কোয়াসারভেট ড্রপলেট নামক এক ধরনের ড্রপলেট সৃষ্টি হয়, যে এগুলো হচ্ছে কোয়াসারভেট ড্রপলেট। এই ড্রপলেটগুলোর মধ্যে কিছুটা জীবনের সংশ্লিষ্ট কিছু ক্রিয়া বিক্রিয়া এর মধ্যে দেখা যায়। এরা কি করতে পারে? এদের চারিপাশের পরিবেশ থেকে কলের দ্রব্য পরিশোষণ করে এবং এরা অ্যামাইনো অ্যাসিড পরিশোষণেও সক্ষম ছিল। উপযুক্ত উৎসেচকের সহায়তায়, মানে এনজাইমের সহায়তায় এরা সুগার ভেঙে সরল অবস্থায় পরিণত করে। অর্থাৎ এদের মধ্যে এক ধরনের পরিপাক করার একটি সক্ষমতা তৈরি হয়। এরা উৎসেচককে কাজে লাগাতে পারে এবং সুগার ভেঙে সরল অবস্থায় পরিণত করে। কিছু সময় এরা স্থিতিশীল হয় এবং আকারে বৃদ্ধি পায়, এমনকি এদের আকারেও এরা বৃদ্ধি পায়। এই যে ছোট ছোট কোয়াসারভেট ড্রপলেটগুলো আকারে চারিপাশ থেকে কলের দ্রব্য গ্রহণ করে আবার আকারে বৃদ্ধি পায়। তবে এরা কিছু সময় স্থিতিশীল থাকে, এরা বেশি সময় এরা টিকে থাকতে পারে না এবং এরা বিভাজিত হয়ে নতুন কোয়াসারভেট ড্রপলেট সৃষ্টিতেও সক্ষম হয়। অর্থাৎ প্রজননের যেই একটা বৈশিষ্ট্য জীবনের, সেই অবস্থাটা এই কোয়াসারভেট ড্রপলেটের মধ্যে দেখা যায়। অর্থাৎ একটি কোয়াসারভেট ড্রপলেট থেকে বিভাজিত হয়ে আবার নতুন কোয়াসারভেট ড্রপলেট সৃষ্টি হতে পারে। সেই জন্য এই ধরনের কিছু জৈবনিক বৈশিষ্ট্য থাকার কারণে এই পর্যায়টিকে বলা হয় সেমিবায়োটিক পর্যায়। প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ার, এই সেমিবায়োটিক পর্যায়ে প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ারও তৈরি হয়ে থাকে। সেটা কি? এটা হচ্ছে প্রোটিন, এই প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ার বার্ডিং এবং বাইনারি ফিশন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। এটা মূলত কিছু অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে আন্তঃক্রিয়ায় এক ধরনের বিশেষ ধরনের যে প্রোটিনটি তৈরি হয়, সেটি হচ্ছে প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ার। এবং এর মধ্যে এটি কোয়াসারভেট ড্রপলেটের মতো আকারে বৃদ্ধি না পেলেও এরা বার্ডিং পদ্ধতিতে কি করতে পারে? সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ার বা কোয়াসারভেট ড্রপলেট, যেগুলো আমরা বললাম সেমিবায়োটিক পর্যায়ের কিছু অণু, সেগুলো পরবর্তীতে পরিণতি লাভ করে এবং এদের মধ্যে কি হয়? প্রোটোবায়ন্টের মতো বা প্রথম জীবন সদৃশ কিছু অণুর সৃষ্টি হয়। ম্যাচুরিটি লাভ করে এরা প্রোটোবায়ন্ট তৈরি করে। প্রোটোবায়ন্টটি মূলত কি? প্রথম জীবন বলা হয় প্রোটোবায়ন্টকে, কারণ এটি প্রকৃত জীবন না হলেও জীবনের কাছাকাছি একটি অবস্থা এর মধ্যে দেখা যায়। জীবন বিকাশের রাসায়নিক ও জৈবিক বিবর্তনের সন্ধিক্ষণে সৃষ্ট একটা অন্তর্বর্তী অবস্থা হচ্ছে প্রোটোবায়ন্ট। এই প্রোটোবায়ন্ট নিজের অনুরূপ বংশধর সৃষ্টির ক্ষমতা অর্জন করে। এর পরবর্তী পর্যায়ে কি হয়? পরবর্তী পর্যায়টি হচ্ছে সেলুলার পর্যায়। যখন এই প্রিবায়োটিক থেকে সেমিবায়োটিক বা অর্ধজীবন, এবং প্রোটোবায়ন্টও পুরো জীবন নয়, কিন্তু জীবনের কাছাকাছি একটি পর্যায় এর মধ্যে দেখা যায় এবং এরা তার অনুরূপ বংশধর সৃষ্টির ক্ষমতাও অর্জন করে। এই প্রোটোবায়ন্ট পরবর্তীতে আরও ম্যাচিউর হয়ে কি হয়? সেলুলার পর্যায় বা সেল গঠনের দিকে অগ্রসর হয় এবং এর যে সুগঠিত জৈবিক অবস্থায় উন্নতি হওয়ার পথে থাকে এই প্রোটোবায়ন্ট। আর এই প্রোটোবায়ন্ট তখন কি করে? যেহেতু আদি পৃথিবীর বায়ুমণ্ডলে বা সেখানে মুক্ত অক্সিজেন ছিল না, এরা কি করত? অবদ শোষণে প্রক্রিয়ায় তাদের শ্বসন কার্যক্রম চালাতে পারত। ফলে অবদ শোষণের মাধ্যমে তারা শক্তি রিলিজ করতে পারত। এই সমস্ত প্রোটোবায়ন্টগুলো কি করে? প্রোটিনের চারিদিকে লিপিডের আবরণ সৃষ্টি করে এবং ভাইরাস সদৃশ কণার আবির্ভাব হয়। এর ফলে আদি তরল ঝোলে বা ওই যে আমরা যেটা বললাম যে হট ডাইলিউট স্যুপে ভাইরাস সদৃশ কণার আবির্ভাব হয় এবং এই যে ভাইরাস সদৃশ কণা, এখানে প্রোটিনের সাথে এই লিপিডের আবরণ তৈরি হয় এবং এর ভিতরে কি হয়?
আরএনএ বা নিউক্লিক অ্যাসিড, যেটা যে প্রথম যে নিউক্লিক অ্যাসিড সেটা হচ্ছে আরএনএ। এই আরএনএকে ঘিরে লিপিড লেয়ার বা একটি আবরণ তৈরি হয়। যে কোনো উপায় হোক, আরএনএ হতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পদ্ধতিতে কি করে ডিএনএ সংশ্লেষিত হয়, তার মানে আরএনএ হতে ডিএনএর উৎপত্তি হয়। এ সমস্ত ভাইরাসগুলো ছিল অবাধ শোষণে সক্ষম, এবং এই যখন অবাধ শোষণে সক্ষম হয় তারা আস্তে আস্তে পরভোজী ব্যাকটেরিয়ার আবির্ভাব হয়। ভাইরাস থেকে পরে পরভোজী এই ব্যাকটেরিয়ার আবির্ভাব হয়ে থাকে। যখন এই ব্যাকটেরিয়াগুলো তরল ঝোল থেকে খাদ্য সংগ্রহ করা শুরু করে, কিন্তু যখন খাদ্য অফুরন্ত ছিল না, তখন তারা একটি বিকল্প পদ্ধতিতে খাদ্য গ্রহণের উপায় অবলম্বন করে এবং আস্তে আস্তে তারা কি করে কার্বোহাইড্রেট অণু তৈরি করার চেষ্টা করে, কার্বোহাইড্রেট অণু তৈরি করা শুরু করে। তাহলে কি হলো যে অবাধ শোষণে সক্ষম পরবর্তী ব্যাকটেরিয়া পরবর্তীতে সেখান থেকে সবাত শোষণে সক্ষম কিছু জীবকণার বা আদিকোষের সৃষ্টি হয়। এই সবাত শোষণে সক্ষম যে এককোষী আদিকোষ তৈরি হয়, সেটি থেকে পরবর্তীতে বিবর্তনের মাধ্যমে কি হয় এককোষী ইউক্যারিওট তৈরি হয়। এককোষী ইউক্যারিওট থেকে পরবর্তীতে বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হয় বিবর্তনের মাধ্যমে। এভাবে সেলুলার পর্যায়ে সেল থেকে বহুকোষী সেলের মানে জীব তৈরি সৃষ্টি হয়ে থাকে। এভাবে জীবনের উৎপত্তি হয়। তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম এখানে, যে সেটা যদি একটু সংক্ষেপ করি, মানে মূল কথাগুলো বলি, সেগুলি হচ্ছে যে জীবনের উৎপত্তি হয়েছিল জড় অণু থেকে। পৃথিবীর আদিতে জড় অণুগুলো একত্রিত হয়ে প্রথমে মাইক্রোমলিকুলগুলো গঠিত করে, যে মাইক্রোমলিকুলগুলো দিয়ে আমাদের জীবদেহ গঠিত। সেই মাইক্রোমলিকুলগুলোর মধ্যে পলিমারাইজেশনের ফলে ম্যাক্রোমলিকুল গঠিত হয়। ম্যাক্রোমলিকুলগুলো নিজেদের মধ্যে আন্তঃক্রিয়ায় কি করে আবার প্রোটোবায়ন্ট বা সেমিবায়োটিক পর্যায়ে কিছু অণু তৈরি হয়, এবং সেখান থেকে আস্তে আস্তে সেল গঠিত হয়, এবং সেলের মধ্যে সর্বপ্রথম ভাইরাস থেকে অবাধ শোষণে সক্ষম ব্যাকটেরিয়া, অবাধ শোষণে সক্ষম ব্যাকটেরিয়া থেকে সবাধ শোষণে সক্ষম ব্যাকটেরিয়া বা আদিকোষ, সেই আদিকোষ থেকে এককোষী ইউক্যারিওট, এককোষী ইউক্যারিওট থেকে বিবর্তনের মাধ্যমে আজকে এই বহুকোষী উন্নত এবং জটিল সংগঠন বিশিষ্ট উদ্ভিদ এবং প্রাণীর আবির্ভাব হয়েছিল। তো মূলত এইভাবে জীবন উৎপত্তি ঘটেছিল বিজ্ঞানীদের ধারণা, এবং জীবরাসায়নিক মতবাদের মাধ্যমে এআই অপারিন এই ধাপগুলো তিনি ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রমাণ করেন, এবং এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে জীবরাসায়নিক মতবাদ বা অভিব্যক্তি মতবাদকেই জীবন উৎপত্তির সবচেয়ে সর্বজন গ্রাহ্য মতবাদ হিসেবেই গৃহীত হয়। আমি আমার এই লেকচারের জন্য যে বই ফলো করেছি সেটা এখানে দেয়া আছে, তোমরা দেখে নিও। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা করে আজকে আমি তোমাদের পাঠ শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন তোমরা ভালো থাকো।